দিয়ে দেবো। চলো দেখো, একটু স্পিডে করবো। হ্যাঁ, তিন ব্যক্তির বর্তমান বয়স অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। দেখা যাচ্ছে না? দেখো এখানে কি বলছে, তাদের বয়সের যোগফল কত? 56। হুম, কখন? 8 বছর আগের গল্প বলছে। তাহলে 8 বছর আগে তাদের বয়সের যোগফল যদি কয়জন আছে, এখানে তিনজন, কিন্তু তাহলে তিন ব্যক্তির যোগফল যদি 8 বছর আগে 56 হয়, তাহলে বর্তমানে কত? বর্তমানে তাহলে 3 8 24 বেড়েছে, প্রত্যেকের 8 করে বেড়েছে, তাহলে মোট কত বেড়েছে সমষ্টিটা? তাহলে 24 বেড়েছে, 24 প্লাস প্লাস মানে ধরো 80। তাহলে বর্তমানে সমষ্টি কত পেলাম? বর্তমানে সমষ্টি পেলাম 80। আর এইখানে অনুপাতের সমষ্টি কত আছে? 20। তাহলে অনুপাতের 20 আর অ্যাকচুয়ালটা কত? 80। তাহলে অনুপাতের সমষ্টির থেকে কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে অনুপাতিক হারের থেকে 4 গুণ করে বেশি আছে, এটুকু আমরা বলতে পারি। তাহলে তাদের বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে দেখো যে 4 রয়েছে, 4 মানে কি? 4 গুণ করলে কত হবে? 16 হবে। তাহলে আর দেখার দরকার নেই, একটা মাত্র অপশনে রয়েছে, 16 দিয়ে শুরু, ব্যাস। 4 7 28 আর 4 9 36। তাহলে অপশন বিটাই কিন্তু আনসার। নেক্সট, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা কাজ শুরু করার 2 দিন পর এ এবং কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। পরে কাজটি শেষ হতে কদিন লেগেছিল? তো বাকি কাজ আর কি, ঠিক আছে। দেখো তাহলে আগে এফিসিয়েন্সিটা বের করব। তাহলে এ এর 10 দিন লাগে কাজটা করতে, বি এর লাগে 12 দিন, সি এর লাগে 15 দিন। তাহলে এদের এলসিএমটা করবো। এদের এলসিএমটা কত হচ্ছে? এদের এলসিএমটা 60 হচ্ছে। এর এলসিএমটা 60। দেখো 30 কিন্তু হবে না, 15 দিয়ে 30, 30কে কিন্তু ভাগ করতে পারবে না 12 দিয়ে, কিন্তু 30 ডাবল 60, 60কে দেখো 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও যায়, 15 যায়, এলসিএম যার বলে। এবার দেখো 6 10 60, 5 12 60, 4 15 60। তার মানে এগুলো আসলে কি? এফিসিয়েন্সি এলো, মানে প্রত্যেক দিনে এ কত করে, বি কত করে, এ করে 6, বি করে 5, সি করে 4 করে। ভেরি গুড। বলছি এবার দেখো, তারা কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি। ভালো করে বুঝবে। তাহলে কাজ একসঙ্গে ওরা শুরু করেছে, তো 2 দিন পরে কে চলে গেল? এ। তাহলে 2 দিনে ওরা একসঙ্গে কতটুকু কাজ করেছে? 2 দিনে কতটুকু কাজ? 2 দিনে ওরা কত? 5 4 9 আছে 15, 15 মিনিট করে এক এক দিনে করে, তাহলে 2 দিনে ওরা 30 ইউনিট করে ফেলেছে। তাহলে এই 30 ইউনিট কাজ বাদ যাবে। তাহলে এই যে 30 ইউনিট কাজ গেল, এটা আসলো। এবার দেখো এখানে বলছে 4 দিন আগে সি চলে যায়। তোমরা এইভাবে করতে পারো, আগের দিন যেটা শিখলে, যে 4 দিন যদি না যেত, তাহলে 4 দিনে কতটা কাজ করতো সে? সি কত করতো? 16 ইউনিট। তাহলে এর সঙ্গে সেই 16 যোগ করেও করা যায়, যে কি আমরা ধরে নিলাম যে 16 ইউনিট কাজ এক্সট্রা যদি 4 দিন করতো, তাহলে 16 ইউনিট কাজ করতো এই 30 ইউনিটের ভিতরে। 30 তো করতো টোটালি, করার পরে আবার 16 ইউনিট টোটাল কাজ করতো। তাহলে সেখান থেকে কত আসে? 46। তো 46 বাই, তুমি কি করতে পারো, এখানে আছে কত? আহ 46 16, ঠিক করলাম? ঠিকই তো আছে। তো দেখো এখানে এবার দেখা যাচ্ছে কত আছে, এবার কে কে আছে? এ চলে গেছে আর বি আর সি। তাহলে 5 আর 9, তাহলে 46/9। হ্যাঁ, তাহলে এই কাজটি শেষ হতে কদিন লেগেছে, টোটাল কদিন চেয়েছে দেখ, ঠিক আছে। তাহলে 46/9 আসছে এইদিকে, আর এইদিকে কত ছিল? 2 ছিল। তাহলে 2 প্লাস 46/9, মানে 9 দিয়ে 18 আর 46 কত হবে? 64। 64/9 আনসার, অপশন নাম্বার সি। বুঝতে পারলে? এবার তুমি এটা যদি এইভাবেও না করে আরেকভাবে করা যায় কি? আরেকভাবে কিভাবে করা যায়? যে এখানে তো ঠিক আছে, লাস্ট 4 দিন কে কাজ করেনি? সি করেনি। লাস্ট 4 দিন একা কি করেছে? এ তো চলে গেছে, বি করেছে। তাহলে লাস্ট 4 দিন যদি বি করতো, তাহলে কদিন লাগতো টোটাল? তাহলে এদিকে 2, এদিকে 4, লাস্টের 4 দিন, তাহলে 20 ইউনিট করতো। তাহলে এই 20 ইউনিটটা বাদ গেল, কত আছে? 10। তাহলে এই যে 10 ইউনিট কাজটা কে করেছে? এই 10 ইউনিট কাজ কিন্তু এ কিন্তু চলে গেছে, এই বি আর সি মিলে করেছে। তাই 6 আর 4 10, কত আসে তাহলে এখানে আবার? এটা কিন্তু এ 9 হবে, 5 আর 9, এ তো চলে গেছে। 5 আর 9, 10/9 মানে কি?
দেখো তাহলে এখানে আমার দরকার নেই, 10/9 রেখে দাও, কারণ আমার 9 বাইরে রয়েছে, কোনো মানে মিশ্র ভগ্নাংশ নেই, সামান্য ভগ্নাংশ আছে 4। এখানে দেখো 4 আর 2 6 দিন, আর এদিকে 10/9, তাহলে কত হয়ে যাবে? 6 নং 54 আর 10, এই 64/9 কিন্তু আসবে। তুমি যেভাবেই করো না কেন, দুই ভাবেই দেখিয়ে অপশন সি অ্যান্সার আছে। নেক্সট, 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা কি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? তো তোমাদের শিখিয়েছি ভাই, একজন ব্যক্তিকে যার দৈর্ঘ্য নেই অ্যাকচুয়ালি, আর তখন ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে তার ডিস্টেন্স, তার ডিস্টেন্স হচ্ছে 100, গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা টাইম পাবো, যদি টাইম চেয়েছে। এবার এটা রয়েছে কিলোমিটার/আওয়ারে, অ্যান্সার চেয়েছে মিটার সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমরা 5/18 গুণ করবো। তো এই 18টা নিচেই না গুণ না করে ডাইরেক্টলি আমরা উপরে উল্টে যাই, যেহেতু উপরে গুণ করে দাও, উপরে উল্টে দাও। তাহলে এদিকে দেখো শূন্য শূন্য কেটে দিলে এখানে 3 6 18 হয়ে গেল, এদিকে 5 দিয়ে 10 হয়ে গেল, আলটিমেটলি অ্যান্সার কত আসলো? 6 দিয়ে 12 সেকেন্ডের। নেক্সট, তারপর দেখো একটি নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধ পূর্ণ হলে একই রকম আরো 3টি নল, দেখো তাহলে দেখো যদি ট্যাঙ্কটা কি বলছে 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে ট্যাঙ্কটি অর্ধ পূর্ণ হলে মানে ক ঘন্টা? 6 ঘন্টা যদি লাগায়, তাহলে অর্ধেক পূর্ণ করতে ক ঘন্টা লাগিয়েছে? 3 ঘন্টা। ব্যাস, তাহলে 3 ঘন্টা লাগিয়েছে, আর বাকি আছে 3 ঘন্টা। এবার বাকি যে 3 ঘন্টা আছে, ও যে একই রকমের নল কটা খোলা হলো? আরো 3টে, তাহলে 3 ঘন্টা লাগছে, এরকম আরো 3 ঘন্টা করে লাগবে সেরকম খোলা হলো। তাহলে এদের এলসিএম কত আসছে? এদের এলসিএম 3ই আসছে, তাহলে এদের এফিসিয়েন্সি কত করে আসছে? 1 করে আসছে। তো 4 জন, তাহলে প্রত্যেককে 4 জন কত করে ভরবে? এফিসিয়েন্সি 1 করে, 4 জনের মানে টোটাল কত? 4, মোট কাজ কত? 3, তবে 3/4, 3/4 ঘন্টা, এদিকে 3 ঘন্টা লেগেছে, এদিকে 3/4 ঘন্টা, 3/4 ঘন্টা মানে আমরা ভগ্নাংশটাকে এমনি 7 গুণ করে দেবো, এই 4 15 60 মানে 3 15 45 মিনিট। তাহলে এদিকে সে অর্ধেক ছিল 3 ঘন্টা, এদিকে 45 মিনিট, টোটাল টাইম লাগলো কত? অপশন বি, 3 ঘন্টা। অঙ্ক যা বলবে করবে, ব্যাস আর কিচ্ছু না। নেক্সট, 2 জন লোক এবং 3 জন বালক যে কাজ 10 দিনে করে, তাহলে দেখো এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করার ফরম্যাট শিখেছি কি, যখন আমরা বালক ধরে ডিফারেন্স করব, তখন কি কিসের এফিসিয়েন্সি পাবো? লোকের এফিসিয়েন্সি, ম্যানটার। তাহলে মুখে মুখে করতে হবে, তোমরা দেখো, তাহলে বালক ধরো মানে কি 3 10 কে 30, আর এদিকে কত বালক গুলো? 8 2 16, তাই 30 আর 16 ডিফারেন্স কত? 30 আর 16 ডিফারেন্স কত? 14, তাহলে ম্যানের এফিসিয়েন্সি 14, ভেরি গুড। ঠিক একই ভাবে এবার যখন লোকটাকে করব তখন কি হবে? লোকটাকে করে ডিফারেন্স করলে কি আসবে? বয় আসবে। তাহলে দেখো এখানে কি 10 2 30, দেখো এক এক দিনে 2 জন করে, আর 10 দিনে 20 জন, তাহলে এখানে আসছে 20, আর এইদিকে 3 8 24, তাহলে 20 আর 24 ডিফারেন্স কত? 4। ব্যাস, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার ছোট করে নাও তুমি, 2 দিয়ে যেহেতু ভাগ যাবে, 7:2। এটা মানে কি ম্যান এক একজন ম্যান 7 করে করে একদিনে, আর এখানে এক একজন বালক 2 করে করে একদিনে, কিন্তু এটা ঠিক আছে। এবার অঙ্কে চলে আসো, মোট কাজটা বের করো। দেখো 2 জন লোক কত করবে? 7 করে যদি করে, 2 জন লোক কত করবে? 14 করবে, 14 করবে। আর এদিকে 3 জন বালক, 3 জন বালক কত করবে একদিনে? 6 ইউনিট করবে, তাহলে মোট কত করবে? 20 ইউনিট। তাহলে এক এক দিনে 2 জন লোক এবং 3 জন বালক 20 ইউনিট কাজ করে, 10 দিনে কাজটা শেষ করেছে, তাহলে মোট কাজের পরিমাণটা এখান থেকে পেয়ে যাবে। তাহলে মোট কাজ কত হয়ে যাবে? 20 × 10 মানে 200। একদিনে 20 করে, তাহলে 10 দিনে ওরা 200 ইউনিট কাজ করতো। 200 ইউনিটটাই হচ্ছে কি মোট কাজ। তুমি এখানেও যদি করো তাও দেখবে 200 আসবে, এখানে করলেও 200। দেখো 3 7 21 কাজ করে, আর 2 জন বালক কত করে? 2 × 4, তাহলে 21 আর 4 কত? 25, আর 25 সেই 200 ইউনিট কাজই, একই কাজ আসবে। যাই হোক, এবার অ্যান্সার কি চাই? 2 জন লোক ও 1 জন বালক, তাহলে 2 জন লোক মানে কত করবে? 2 জন লোক মানে 7 2 14, এক একজন লোক 7 করে প্লাস 1 জন বালক কত করবে? 2, তার মানে টোটাল কি? 16। তো 16 যদি হয় তাহলে আমরা এটাকে ভাগ 16 দিয়ে, ব্যাস, তো টোটাল 16 ইউনিট কাজ করে ওরা 2 জন 1 জন, ওটা দিয়ে ভাগ করলে কত সময় লাগবে পেয়ে যাবে। মোট কাজ 200 পেয়ে গেছে, তাহলে এখানে 8 25 200, তাহলে 25/2 মানে হচ্ছে 12। তো 12 × 2 মানে তো 12.5।
1 আর 2 মানে, তারপর দেখো এখানে কি বল, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু, 13 থেকে বড় হবে, হ্যাঁ, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে সংখ্যা দুটির যোগফল কত। তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম, মনে আছে কি জানি না, কি যখন আমরা কি বলেছিলাম মনে আছে, যখন আমরা এলসিএম কি গসাগু দিয়ে ভাগ করব তখন আমরা কি পাই, তখন আমরা দুটি সংখ্যার মৌলিক উৎপাদক বা অনুপাতের লঘিষ্ঠ অনুপাতটাও কিন্তু, হ্যাঁ, লঘিষ্ঠ অনুপাত বা মৌলিক উৎপাদকের গুণফলটা পায়। তাহলে এখানে 13 2 26 রইল বাকি 1, 13 21 সংখ্যাটাকে পরস্পর কোন মৌলিক সংখ্যা প্রথমে আসবে, 3 সাথে। কেন সাদা? দেখো 21 কে 21 আমরা নিতে পারবো না, কেন নিতে পারবো না, 21 হবে কিন্তু নিতে পারবো না, কেন, এখানে বলে দিয়ে 13 অপেক্ষা বৃহত্তর, তাহলে আমি 1 যদি নিই তাহলে গসাগু দেখো আমরা জানি যে উৎপাদকের যে মৌলিক উৎপাদক তার সঙ্গে আমরা গুণ করি তাহলে আমরা কি গসাগু মানে অ্যাকচুয়াল মান পাবো, তাই 13 থেকে 13 এখানে বলছি 13 থেকে বৃহত্তর হতে হবে, মানে 13 থেকে বড় হতে, ওই জন্য কিন্তু 21 নিতে পারলাম না। তাহলে সেক্ষেত্রে আমার 3 সাথে 21, তাহলে ছোট সংখ্যাটা হবে 3 13 39 আর বড় সংখ্যাটা হবে 7 13 91। যোগফল চেয়েছে, তাহলে এই দুটো যোগ করে কত হবে, 100। তো তোমরা একবারে করবে, 7 আর 3 10, ঠিক আছে। আচ্ছা 13 কেন গুণ করছি মাথায় রাখতে হবে যে কি, আমরা উৎপাদকের যে মানটা আসবে অনুপাতের যে গুণফলটা তার সঙ্গে যখন আমরা অনুপাত যেটা আসবে তার সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মানটা পাই, যারা পুরাতন স্টুডেন্ট তারা জানো। তাহলে এখানে রেশিও এসছে 3:7, দুটো সংখ্যার অনুপাত এসছে, তাহলে তাদের যোগফল কত, আমাদের হিসেবে 3:7 মানে হচ্ছে 10, কিন্তু অ্যাকচুয়ালটা পেতে গেলে আমার কি করতে হবে, গসাগু গুণ করে দিলাম, 130 চলে আসবে। বা তুমি ইন্ডিভিজুয়ালি বের করেও করতে পারো যে 39 আর 91, সেটা করেও করতে পারো, নো টেনশন। দেখো অঙ্কে আসো, 126 টাকা প্রতি কেজি এবং 135 টাকা প্রতি কেজি মূল্যে 2 প্রকার চা, তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয় তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি কত টাকা। সিম্পল লজিক বুঝবে আগে বুঝবে এখানে টোটাল কত কেজি আছে, প্রত্যেকটা 1 মানে 1 কেজি, 2 মানে 2 কেজি ধরে নাও, তাহলে এখানে টোটাল 4 কেজি। আচ্ছা টোটাল 4 কেজির দাম লাস্টলি কত হচ্ছে বলছে, মেশানোর পরে কত করছে, কত, 153। তাহলে মোট দাম কত হয়ে গেল, কত হচ্ছে, 612, 612 টাকা। তাহলে 4 কেজির দাম 612 টাকা হচ্ছে, ভেরি গুড। এবার এখানে দেখো বলছে যে এর ভিতরে 100, প্রথম কেজি হচ্ছে, দেখো প্রথমে কতটুকু আছে, 1 কেজি, 1 কেজির দাম 126 টাকা, ভেরি গুড, 1 কেজির দাম 126 টাকা। দ্বিতীয় রয়েছে কি, দ্বিতীয় প্রকার চাও 1 কেজি দিয়েছে, তাহলে 1 কেজির দাম 135 টাকা, 135 টাকা, 135 টাকা। এবার দেখো এই টোটাল হচ্ছে কত, 612, তার থেকে যদি এই 2 কেজির দামটা বার করে দিই তাহলে কত, বাদ দিলে কত হবে, প্রথমটা আর করলে 261, তাহলে এর থেকে আমরা 261 বাদ দেবো, কত আসবে, বিয়োগ করলে কত আসবে, 351 টাকা। এবার দেখো তাহলে এই 351 টাকা কেন বিয়োগ করলাম, দেখো ফার্স্ট প্রকার আর সেকেন্ড প্রকার দামটা আউট করতে তৃতীয় প্রকারটা পড়ে থাকবে, তাহলে তৃতীয় প্রকারের কত কেজি ছিল, 2 কেজি, তাহলে তৃতীয় প্রকারের 2 কেজির দাম এত টাকা, তাহলে 1 কেজির দাম চেয়েছেন, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে, অপশন এ হবে সিম্পল, একদম হাটাই বাজারের মতো একদম, যে 1 কেজি 126 টাকা দরের জিনিস, 1 কেজি 135 টাকার জিনিস আর 2 কেজি কোন একটা দাম আছে, মিশানোর পরে দেখা গেল মোট দাম প্রত্যেক কেজির দাম দাঁড়াচ্ছে 153 টাকা, তাহলে টোটাল এখানে 4 কেজি, 4 কেজির দাম হলো তাহলে 612 টাকা। সেখান থেকে প্রথম প্রকারের 1 কেজির দাম বাদ দিয়ে দিলাম, দ্বিতীয় প্রকারের 1 কেজির দাম বাদ দিয়ে দিলাম, তাহলে তৃতীয় প্রকারের 2 কেজির দামটা পড়ে আছে যেটা 351, এখানে চেয়েছে 1 কেজির দাম তৃতীয় প্রকারের, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, একদম হাটের মতো। নেক্সট, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলা, 18% ইংরেজিতে অকৃতকার্য না ফেল করে, যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্য হয়। কিছুই না, আমরা জানি যে অকৃতকার্য ইন্ডিভিজুয়ালি অকৃতকার্য যেটা আছে সেই দুটোকে যোগ 17 আর 8 যোগ করলে 35%, আর সেখান থেকে উভয়টা বাদ দিতে হবে। কারণ উভয়টা কিন্তু ওই যে অকৃতকার্যের ভিতরে আছে, দুটোর ভিতরেই লুকিয়ে আছে, তাহলে দুবার ধরা হয়ে গেছে। তো এই 5% বাদ দিলে দেখা যাবে যে 30% আছে এমন যারা কোনো না কোনো বিষয়ে করেছে, আবার সব বিষয়ে ফেল করেছে। এবার উভয় বিষয়ে তাহলে পাস করেছে কত, 30% তো কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে 100% মোট হয়, সেখান থেকে বাদ দিলে 70%।
অপশন ডি, এটা কিন্তু মুখোমুখিও তোমরা করতে পারো। কোন একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে ৭৬ এবং এত। দেখো তাহলে একদম সিম্পল, কিন্তু আমরা একটা জিনিস শিখেছি যে কি, ভাজকের সঙ্গে কি জানি, ভাজকের সঙ্গে ভালো করে বুঝবে, দেখো ভাজকের সঙ্গে ভাগফল গুণ হয়ে ভাগফল প্লাস ভাগশেষ গুণ করে আমার এটা আছে। আমি উল্টো করে বললেও সেম, যে ভাগফলের সঙ্গে ভাজক গুণ করব, করে যদি আমি ভাগশেষটা যোগ করি তাহলে কি পুরো সংখ্যাটা ভাগ যায়। সিম্পল একদম। তাহলে ভাজকটি নির্ণয় করো। এবার এখানে দেখো এই ভাগশেষটা যদি না থাকতো তাহলে এই যে ভাগফল যেটা আছে, ভাগফল আর ভাজকের সম্পর্কে গুণফল, তাহলে গুণফল মানে এটা দিয়েও এটা ভাগ যাবে আর ভাজক দিয়ে ওটা ভাগ যাবে। ঠিক আছে, ভাজ্য কিন্তু ভাগফল দিয়েও ভাগ যাবে। যদি এইটা যদি না থাকতো, অবশিষ্ট যদি না থাকতো, তাহলে অবশিষ্ট বাদ দিয়ে দাও প্রথমে, অবশিষ্ট বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও ভাই। বাদ দিলে কত হচ্ছে? ৪৩,০৯২। ৪৩,০৯২। তাহলে এবারে এটা এই অবশিষ্ট নেই মানে কি, এই ভাগফলের সঙ্গে ভাজকের গুণফলটাই অ্যান্সার। ঠিক আছে, এবার ইউনিট ডিজিট দেখো, ৬ এর সঙ্গে কোনটা গুণ করলে ২ আসবে, একটা মাত্র অপশন বি, আর দেখা যাচ্ছে না। দেখো প্রশ্ন বি একটাই আছে, এইগুলো ফলো করতে হবে। তুমি ভাগ করে টাইম নষ্ট করার থেকে ইউনিট ডিজিট দেখলাম যে এখানে ৭ আছে আর এখানে শেষে ৬ আছে, এই ৬ × ৪ = ৪২, একটা মাত্র অপশনেই দেখতে পাচ্ছ। দেখো ৫ × ৬ = ৩০, ৬ × ৩৬, ৬ × ৩৬, এগুলো হবে না। ভাগ করতে বোঝো, ভাগ করতে বোঝো। আমি বললাম একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে ১৫, তুমি পরে জয়েন করেছো, দোষটা তো আমার না ভাই। একটা সিম্পল লজিক দেখো, তুমি এইটুকু বুঝতে হবে যে আমি যেটাকে ভাগ করছি, রেকর্ডেড আছে দিয়ে দেবো, নো টেনশন। যেটাকে আমি ভাগ করছি, যেটাকে ভাগ ভালো করে বুঝি, ভাগ করছি সেটাই যে অবশিষ্টটা থাকে, সেই অবশিষ্ট যদি না থাকতো তাহলে কি সংখ্যাটা পুরোপুরি ভাগ যায়। এটুকু ক্লিয়ার তো? এটুকু বোঝো তো? যেমন ১৫ একটা সংখ্যা বললাম যে ৪ তার ভাগফল কি, ভাগফল হচ্ছে ৪, ৩ অবশিষ্ট, কি ৩ অবশিষ্ট। তাহলে আমরা এইটুকু তো বলতে পারি যে ৩ যদি অবশিষ্ট না থাকতো তাহলে এই সংখ্যাটা মানে ভাগফল ৪ এর সঙ্গে মানে ভাগ যেত তাহলে পুরোটাই, কত তো ১২। তার মানে কি, ভাগফল যদি ৪ হয় তাহলে ভাজ্য কত আছে, ৩ × ৪ = ১২, মানে ৩ আছে। তো এটুকু তো আমরা জানি যে ভাজক থাকুক আর ভাগফল থাকুক, দুটো দিয়ে ভাজ্য যে থাকবে, সে যদি অবশিষ্টটা বাদ দিয়ে দিই তাহলে পুরোটা ভাগ যাবে। অবশিষ্ট কেন থাকবে, ভাগ যায় না বলেই তো অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্টটা আমি প্রথমে এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে অবশিষ্ট বাদ দিয়ে দিলাম মানে কি, ভাগ যেটুকু পড়ে থাকবে সেটা পুরোপুরি ভাগ যাবে। ভাগফল থাকলেও ভাজক বেরোবে, ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল বেরোবে। এই নেক্সট ছোটবেলাকার নিয়ম। ৪৫ কিলোমিটার/ঘন্টা, কি বলে দেখো, ৪৫ কিলোমিটার/ঘন্টা গতিশীল ১৩০ মিটার লম্বা একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটু সেতু অতিক্রম করলো। ভেরি গুড। তাহলে একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটু সেতু অতিক্রম করে, সেতুর দূর করে। তাহলে আমার দরকার কি, আগে আমাকে গতিবেগটাকে দেখো মিটার/সেকেন্ডে কনভার্ট করো, সব দেখো মিটারে রয়েছে আর সেকেন্ডে আছে। তাহলে ৪৫ কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করতে চাই, কত গুণ করবো, ৫/১৮ দিয়ে। তাহলে এটা কিন্তু মিটার/সেকেন্ড। এবার ট্রেনটা কতটা টাইম লাগিয়েছে, ৩০ সেকেন্ড। এবার আমরা জানি যে গতিবেগের সঙ্গে টাইম যদি গুণ করি আমরা মোট ডিস্টেন্সটা পেয়ে যাবো। তো গুণ করে দিলাম, ভাগ যাচ্ছে দেখো, ৫×৯ = ৪৫, ৯×২ = ১৮, গুণ করলে কত আসছে, ৫×৫ = ২৫, ২৫×১৫ কত হয়, ৩৭৫। তাহলে ৩৭৫ হচ্ছে মোট ডিস্টেন্স। এবার এই ডিস্টেন্সের মধ্যে কার কার দৈর্ঘ্য লুকিয়ে রয়েছে, সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য। তাহলে সেতুর দৈর্ঘ্যটা তো পেতে গেলে আমি ট্রেনের দৈর্ঘ্যটা এর মধ্যে থেকে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে কত থাকবে, এখানে ২৩৫, একদম বিয়োগ করলেই পড়ে থাকবে ২৪৫, আনসার অপশন নম্বরে। নেক্সট, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে ৩ গুণ হবে। একদম সিম্পল অঙ্ক, তুমি ১ টাকা রেখেছো ব্যাংকে, তোমার ৩ টাকা হয়ে গেল, সুদ হলো ক টাকা, ২ টাকা। ঠিক আছে, ঠিক আছে, ২ টাকা সুদ হলো। তাহলে এবার কি চেয়েছে অ্যান্সার, যে আমরা কি জানি, টি ইকুয়াল টু আই, আই ২ টাকা সুদ, আই ইন্টু 100/পি, পি ধরেছিলাম কত, ১, পি
আর তারপরে কি আর, ব্যাস সূত্র টি ইকুয়াল টু আই 100/PR। তাহলে 5 20 100 মানে 40%, সরি 40। কোন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত এত আছে, যদি ছাত্রদের 20%, ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রদের স্কলারশিপ পায়নি? পায়নিটা বলেছে কিন্তু। তাহলে 3 কে আমরা কত ধরে নেবো? 300 ধরে নেবো। ঠিক আছে, আর 2 কে আমরা কত ধরে দেবো? তোমরা 30 ধরতে অসুবিধা নেই। আর 2 কে আমরা কত ধরে দেবো? ভেরি গুড। এবার এখানে কিন্তু কি হয়েছে, এখানে স্কলারশিপ প্রাপক পায়, কিন্তু পায়নি যারা, সেটা বের করতে হবে। তাহলে 20% যদি 20% ছাত্র যদি স্কলারশিপ পায় 80%, আর এখানে 30% যদি স্কলারশিপ পায়, তাহলে কত পার্সেন্ট পায়নি? এবার দেখো, তাহলে এখানে কত, দেখো 100-তে 80%, 80 জন পায়নি, এই 300-তে কতজন পায়নি? তাহলে পায়নি কত? 300-তে 240 জন পায়নি, ব্যাস সেটাই চেয়েছে। ভেরি গুড। আর এখানে দেখো 100-তে 70 জন পায়নি, 70-তে কত হবে? 70 দিয়ে 140 পায়নি, ব্যাস। তাহলে চেয়েছে কি যে শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। এটা তোমার হিসাবের সুবিধার্থে তুমি একটা জিনিস করতে পারো, দেখো এই এখানেও একটা শূন্য আছে, এখানে সব শূন্য আউট করতে পারতে প্রথম, যে কোনো ব্যাপার না। তাহলে এখানে টোটাল দেখো কত আছে? 200 আর 300, টোটাল হচ্ছে আমার 500 জন। কত আছে? 500। আর এখানে টোটাল যোগফল কত আছে? তাহলে 380 জন কিন্তু যারা পায়নি। শতকরা চেয়েছে মানে 100-এ কত? কাটাকুটি খেলার কিছুই না। দেখো তাহলে এখানে একটা শূন্য কাটলে, একটা শূন্য কাটলে 50 2-এ, আর তাহলে 38 দুগুনি কত? 76% যারা কিন্তু স্কলারশিপ পায়। অঙ্ক যেটা বলবে মাথা ঠান্ডা করে সেইভাবেই করবে। দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13, সংখ্যা দুটির গুণফল কত? তাই দুটি সংখ্যার যোগফল অন্তরও বলি আমরা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে বড় সংখ্যা প্লাস কি বলছি, এখানে সংখ্যা দুটির গুণফলের সূত্র কি আছে? কত হয় তাহলে? কত আসলে গুণ করে কত আসলো? তাহলে আমরা বড় সংখ্যা বের করার ফর্মুলা কি জানি, যে যোগফল প্লাস বিয়োগফল বাই, তাহলে ষোলোটা না, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 বলে বড় সংখ্যা। তাহলে 25 থেকে 13 বাদ দাও, বাদ দিলে কত হয়? 12/, ওকে, ইন্টু, পরে আবার কি আছে দেখো, ডাইরেক্ট কেটে দিই। তাহলে একটা সংখ্যা আছে 6, ঠিক আছে, এটা আসলো। আর এটা কি, এটা কি হলো? ছোট সংখ্যা হলো, বিয়োগ করা মানে ছোট সংখ্যা চলে আসবে। আমি তো যোগ করতে হলাম বাবু, এটা তো ছোট সংখ্যা, যোগফল থেকে বিয়োগফল বাদ দিলে। আর এখানে দেখো এরা ভুলভাল সব শিখে রেখে ছোট সংখ্যা বের করছে বিয়োগ করে, এই যোগ করে আর বিয়োগ করে এরকম বের করছে। যাই হোক, বড় সংখ্যা বের করতে হয়, ভালো করে মাথায় রাখবে, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে আমরা বড় সংখ্যা পাই। তাহলে 25 আর 13 38, 38/2 মানে কত? 19, ঠিক আছে। আর ছোট সংখ্যা বের করার ফর্মুলা কি জানি? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে সেটা ক্ষেত্রে দেখো 12, 12 থেকে 2 ভাগ করলে তাহলে 6 কত হবে? ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, আমি শুধু যে করলাম, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। এই অঙ্ক করিয়েছে অনেকবার ভাই, এদিন। দেখো তাহলে প্রথম 10 ওভারে 3.2 যদি করে, তাহলে মোট কত করে? 10 ওভারে 32 রান করেছে, ঠিক আছে। এবার 40 ওভারে করতে হবে, টোটাল রান 282, 282-র ভিতরে তোমার করা হয়ে গেছে 32 রান, তাহলে বাকি কত রান আছে? 250। এই 250 রানটা 40 ওভারে, তার মানে কি 40 ওভারে গড় কত হবে বা রিকোয়ার্ড রান রেট? 40 ভাগ করবো, 25-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, কত হয়? 6.25 হয়। অনেকবার করি যেটা অপশন। নেক্সট, তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যার তৃতীয় সংখ্যার দ্বিগুণ। দেখো
তাহলে তৃতীয় সংখ্যা সব থেকে ছোট, কিন্তু এটা বুঝবে। তাই তৃতীয় সংখ্যা যদি আমি 1 ধরি, ঠিক আছে, বলছে কি দ্বিতীয় সংখ্যাটি, এটা লাস্টে যে করে তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে তৃতীয় সংখ্যা যদি 1 ধরি, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2। আবার বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 2 হয়, তার দ্বিগুণ হচ্ছে প্রথম, 4 হয়ে গেল। ব্যাস, হয়ে গেছে অঙ্ক। এখানে দেখো মোট কত আছে, এখানে 7। এখানে কিন্তু মোট 7, কিন্তু এখানে মোট কিন্তু 7 না, তিনটি সংখ্যার গড় যদি 7 হয়, মোট সংখ্যা কত হবে? 3 গুণ করলে এটা হচ্ছে মোট সংখ্যা। দেখো এটা কিন্তু মোট সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে অনুপাতের বলছে 7, 7 মানে কত করে দাও, 7 11 ৭৭। তার মানে অনুপাত থেকে 33 গুণ বেশি, অনুপাত থেকে কত গুণ বেশি? 33 গুণ বেশি। তাহলে বলছে সংখ্যা তিনটি নির্ণয় করো, তাহলে সংখ্যা তিনটে নির্ণয় করো, তাহলে 4 33 কত হবে? ইমান কথা বলছে আমার মাথার উপর দিয়ে, সব এত তোমাদের কিছুই শুনতে পায় না। দেখো এখানে আহ দেখো এত কথা বললে কি করে হবে ভাই? তাহলে তোমরা করাও, আমি ছেড়ে দিয়ে চলে যাই, চলে যাই নাকি? এখানে বলছে সংখ্যা তিনটি নির্ণয় করো, তাহলে রেশিও তোমরা পেয়ে গেছো, সংখ্যা তিনটি নির্ণয় করো, রেশিও তোমরা পেয়ে গেছো। এই রেশিওটা পাচ্ছ তো নাকি? এবার বলছে সংখ্যা তিনটে নির্ণয় করো, তাই তিনটি সংখ্যার গড় যদি 77 হয়, তাহলে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এ বলেছে, তাই তিনটি সংখ্যার মোট কত হচ্ছে? গড় হচ্ছে 231 হলো। আর এখানে মোট কত আছে, অনুপাতে মোট 7 হচ্ছে, 7-এর কত গুণ এটা? 33 গুণ, ঠিক আছে। তাহলে এখানে দেখো 33 হোক 33, 33 গুণি 66, আর এখানে 133 কি করে এলো? এটা 132, এটা ঠিক আছে। দেখো এবার এখান থেকে দেখো, যাই হোক ওরা যদি সেই হিসাবে করে দেখা যাক। দেখো অনুপাতে করলে তো হবে না ভাই, এখানে বলে দিয়ে সংখ্যা তিনটি কিনতে, অ্যাকচুয়াল অ্যান্সার হতো এখানে যদি এটা 132 ছিল হয়তো, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, অনুপাতে হলে তো হবে না, এখানে সংখ্যা তিনটি কি কি, অ্যাকচুয়াল সংখ্যা তিনটে তো এইটা, ঠিক আছে। এবার এখানে যদি অনুপাতে দিয়ে দেয় সেটা আলাদা বিষয়, এখানে কিন্তু অনুপাতে চাইনি, বলে সংখ্যা তিনটি ভালো করে বুঝবে। এখানে এখানে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে ভাই, বলে দিচ্ছি 132, 66 আর 33, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, এখানে 2 হবে। কিন্তু এখানে যে গড় না বলে, যদি গড় না বলে যদি এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, তোমরা তো বলেই যাচ্ছে এটা অ্যান্সার ওটা অ্যান্সার, অ্যান্সার হয়ে গেল তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে গড় বলেছে, গড়ের থেকে আমরা মোট বের করেছি, আর মোটটা দেখেছি 7 অনুপাতের, অপশন ডি অ্যান্সার হবে, যেখানে 2 হবে এটা, ঠিক আছে। ভুল করে টাইপিং করে ওরা করে ফেলেছে, আর বাদ বাকি তোমরা অনুপাত করছো যে কি, হ্যাঁ দাদা কোনটা, এইটা অনুপাত করে কখন অঙ্ক হবে না। তুমি গড় 77 আনতে পারবে? তাহলে এখানে তুমি অনুপাত করো, গড় তুমি 77 আনতে পারবে? পারবে না। একটা সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পর পর 15%, 10% ছাড় দেন, সেলাই মেশিন বিক্রয় মূল্য কিচ্ছু নেই,
800 টাকা দাম আছে, প্রথমে 15% ছাড় দিয়েছে, মানে কত পার্সেন্ট নিয়েছে? 85% নিয়েছে। যারা ফ্রাকশন জানো, ফ্রাকশন করে রাখে। 10% ছাড় দিয়েছে মানে বিক্রয় করেছে কত পার্সেন্ট? 90%। ব্যাস, কাটাকুটি করে আনতে বেরিয়েছে। দুটো শূন্য আউট, দুটো শূন্য আউট, একটা আউট, একটা আউট। 5 17 85। আর এদিকে আছে, ও দেখো, রেখে দাও, দরকার কাটার দরকার নেই, রেখে দাও, রেখে দাও, বুঝলে, কাটার দরকার নেই, যেহেতু নিচেই 10 আছে না, কাটো। উপরে আবার 9 আছে, তোমাদের আবার সমস্যা হয়ে যাবে তখন আবার গুণ করতে। 5 17 85। দুই যে এ করা সোজা আছে, অ্যান্সার পয়েন্টে। কিন্তু এখানে পয়েন্টে নেই কেন? পয়েন্ট আসবে কেন? কেন পয়েন্ট আসবে? কে বললো পয়েন্ট আসবে? সেটাই তো, পয়েন্ট আসবে কে বললো? পয়েন্ট আসছে না তো ভাই। দেখ ওই 417 কত? 417 68, 68 গুণ নেই মানে 8 9 72, একটা মাত্র অপশন ইংরেজি 2 আছে, অপশন ডি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব দেখো। তাহলে এখানে তোমাকে অলওয়েজ আমি বলেছি ভাই, যে গতিবেগটা অলওয়েজ ঘন্টায় পরিণত করতে হবে। 8 ঘন্টা 48 মিনিট মানে কি? 8 ঘন্টা 48 মিনিট মানে কি? একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব বিশাল কথা বলে এরা। 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে। তাহলে 8 গুণ 48 মিনিট মানে কি? 8 প্লাস 48 বাই। এত কথা বলো কেন? তুমি অঙ্ক করাও, আমি যখন জিজ্ঞাসা করো তখন বলবে। তোমরা যে খুব ডিস্টার্ব দিচ্ছ, কিন্তু খারাপ ভাবে নিও না, যারা পারছে না তারা তো কিছুই পারো না তোমাদের জন্য। 5 12 60, আর এখানে যখন জিজ্ঞাসা করো তখন বলবে। 4 4 48, এই 5 আর 40, আর এখানে তাহলে কি 44/5 আসছে, এটা মানে হচ্ছে 44/5 ঘন্টা, আমি ঘন্টায় পরিণত করবো। তাহলে 44/5 ঘন্টা, আর এখানে আছে 4 ঘন্টা টাইমের ইস্যু। এবার এই 5টাকে হারানোর জন্য আমরা কি করতে পারি? 44/20, ঠিক আছে, 44/20 করতে পারি। এটা কিসের রেশিও দেওয়া আছে? কিসের রেশিও দেওয়া আছে? না, এটা বুবা হয়ে গেছে। এটা কিসের রেশিও দেওয়া আছে? বেগ, স্পিড না টাইম, সেটা জিজ্ঞাসা করছি। টাইম দেওয়া রয়েছে এখানে। এটা হচ্ছে প্রতিকূল, আর তারপরটা কি বলছে? অনুকূল। উল্টে দাও, 20/44 করে দাও, কি আসলো? স্পিডের রেশিও। এবার অনুপাত দিয়ে ভাগ করতে হলে ভাগ করে দাও, তাহলে আলটিমেট রেশিও কত আসছে? 4 5 20, আর এদিকে 11। বলছে দেখো, নৌকার বেগ সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে যেহেতু অনুপাতের ক্ষেত্রে লাগে না, তো এখানে 16/2 লেখা লাগে না, তাও তোমাদের জন্য লিখছি। আর এখানে 6/2 লেখা লাগে না। অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে স্রোত আসছে, 2 দিয়ে আউট হয়ে যায়। তাই রেশিও করলে 2 দিয়ে কাটছে, দেখো 8:50 আসছে। এই অঙ্ক বোঝাতে হচ্ছে তোমাদের। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যাটিকে যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়। ধরে নাও, ধরে নাও, কোনো অসুবিধা নেই। একটি সংখ্যা ধরে নাও এক্স, তার দ্বিগুণ করা হলো, তাহলে 2x হয়ে গেল। করে 9 যোগ করলাম। 9 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যা পেলাম, সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয়, তাহলে এই যে সংখ্যাটা পেলে এতে যদি 3 গুণ করা হয় তবে তার 75 হয়, মানে এটা সমান সমান তখন 75 হয়। ক্যালকুলেশন করো, 3 দিয়ে করে দাও, 3 25। ও সমান সমান উপর উপর কাটা যায়, হ্যাঁ। তাই 2x সমান সমান কত হবে? 9 25 থেকে 9 মাইনাস হয়ে যাবে, এবারে প্লাস হবে মাইনাস কত হয়? তাহলে x সমান সমান কত হবে? তাই সংখ্যাটি হলো, অপশন টেস্ট করে করতে পারো, কোনো ব্যাপার না। 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত, এটা আগের দিন করলাম। 10 আর 3 কত? 13, আর এখানে বলছে এটা আবার 65, তাহলে অনুপাতের কত গুণ? 5 গুণ। ঠিক আছে, 65। কার মাইক্রোফোন অন আছে কিছু বোঝা যাচ্ছে না, শুধু গুরু গুরু আওয়াজ হচ্ছে। তুমি লেফট হও হয়ে আবার জয়েন্ট হও।
তাহলে দেখো এখানে কত আসছে, 5×10=50, এখানে 3×5=15। এই রেশিওতে ছিল, সেটাকে আমরা পরিমাণে কনভার্ট করি 45 লিটারের মধ্যে। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশাবে, এটা কিন্তু মিল্ক, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াটার। কত লিটার জল মিশিয়ে দুটো জলের পরিমাণ অনুপাত 80 পাওয়া যাবে। এই দিয়েছে, জটিল অঙ্ক নাকি, তাই তো? আর কত লিটার জল মেশালে, তাই দুধ আগেও যা ছিল এখনো তাই, তাহলে 50-এর সঙ্গে কত গুণ করলে আগের তাই আসবে? পারো তো নাকি এগুলো? ভাগ করে দাও, 50/8 গুণ করলে, বুঝে তো এগুলো নাকি? 8-এর সঙ্গে 50 সমান করতে গেলে 8-এর সঙ্গে 50/8 গুণ, মানে ওটাকে ভাগ করলেই হয়ে যায়। দেখো তাহলে 8 কেটে যায়, 50 পড়ে থাকবে। এই বোধগম্য গুলো একটু রেখো। তাহলে 50/8 গুণ করলে, ওকে, বুঝতে পারছো নাকি? যে 50/8 গুণ করলে সমান হচ্ছে, ওকে। তাহলে এখানে যদি 50/8 গুণ করতে হয়, তাহলে এপাশেও করতে হবে 50/8, আমরা ওটাই আনতে। তাহলে এপাশে 50/8 গুণ করলে চলে আসছে 50। সিমিলারলি এপাশেও আমাকে 50/8 গুণ করতে হবে। 50/8 গুণ করে ছোট করে নিতে পারি আমরা, এখানে 4 আসবে, এখানে 25 আসবে, তাহলে 125/4। বলছি দুধ ও জলের পরিমাণের অনুপাত কত হবে? পরিমাণ এত হবে, সরি, এখানে কিছু কতটুকু জল মেশালাম দেখা যাক। তাহলে আমার জল মেশানোর পরে এইটা হয়েছে, তাহলে এটা কিন্তু এক বেশি মান, তাহলে 125/4, সেখান থেকে 15 মাইনাস করলেই চলে আসবে, আগেরটা মাইনাস করলে চলে আসবে। তাহলে এখানে দেখো কত আসছে, 4×15=60, তাহলে 125 থেকে 60 বাদ দিলে কত হয়? হ্যাঁ, 65, 65/4 এর একটা রাউন্ড ফিগার নিয়েছ নাকি এটা? ও, এটা 16/1/4 আছে, আমি ওই জন্য 161/4 ভাবছি। এটা একসঙ্গে না, কিন্তু এটা 16/1/4, হ্যাঁ, কি ব্যাপার? ওটা কিন্তু 16/1/4, হ্যাঁ। যদি 65-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 16/1/4। ঠিক আছে, চলো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121। কিছু আছে বলো এটা, এবং সংখ্যাটির অঙ্কগুলি অন্তর 3, দেখো প্রত্যেকে দেখো 3ই আছে। তাহলে প্রথমটা দেখতে হবে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সংখ্যাদের অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121। তার মানে এটা সিম্পল, ইউনিট ইউনিট দেখবা, 6 9 যোগ করলে কত? নার্সায় কত হবে? 15, 5, যেখানে ইউনিট 1 আছে, এটা হবে না। ইউনিট দেখতে হয়, এটা দেখো, আমি বুঝে গেছি এটা অ্যান্সার, তাও দেখাচ্ছি। তাহলে এখানে কত হবে? এর উল্টো করলে 36, তাহলে ইউনিটি দেখো 7 3 কত হচ্ছে? 9, কিন্তু ইউনিটি কত হতে হবে? 1 হতে হবে, তাহলে এটা হচ্ছে না। এটা দেখো কত হচ্ছে? 5 আর 8, দেখো 8 আর 5 কত? 13, তাহলে এটাও হবে না। Yes, তাও হচ্ছে না। হুম? তাহলে এখানে দেখো এটা হয়ে যাবে 7 আর 4 11, মানে দুগুলোটি কি 47 যোগ করবো, দেবো 100। এটা আরো সোজা, দেখবে তো ইউনিট কি করে দেখবে, যখন আমি উল্টাতে বলছি ইউনিট কিছুই না। 6 আর 3 9, এখানে 9 নেই, 9 আর 4 15, 5 নেই, 8 5 13, 3 নেই, 7 আর 4 11, 1 আছে, এটাই answer। আর উল্টাচ্ছি আমি, উল্টাতে সেই ওদের যোগফলটা ইউনিট আসবে, তাহলে বুঝো, না বুঝলে ভাবো, বুঝে যাবে। আচ্ছা এখানে দেখো, ক্যালকুলেশন করো এটা কত অ্যান্সার হতে পারে, আগে এটাকে করো। 3 অক্ষে 3 আর 2 5, 5/3, এখানে আছে 3×5=15, 3/15 আর 3 18/5, আর এখানে 6 মাইনাস, তাহলে এটা ক্যালকুলেশন করো। এলসিএম 15 আছে, তাহলে এটা কত হবে? 90 মাইনাস 54 প্লাস 25 করলে কত আসছে দেখো, 90 আর 25 কত হয়? 115, 115 থেকে 54 বাদ দিলে কত হয়? 61। এইটুকু ক্যালকুলেশন করলে আসলো কত? 61/15। ভেরি গুড। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো 4 অক্ষে 4 আর 3, 7/4, এর আগে ভাগ চিহ্ন উল্টে গেলে কি হবে? 4/3 হয়ে যাবে।
4 4 কেটে গেল, আলটিমেটলি কি পড়ে রয়েছে? 7/3 পড়ে আছে। এটা 7/3 আছে, তাহলে এদিকে একটা 7/3 আমি মুছে দিচ্ছি কিন্তু, দেখিয়ে দিয়ে এখানে 7/3 পড়ে আছে। ভেরি গুড, এর মধ্যে কি আর যোগ চিহ্ন আছে, এখানে মাইনাস আছে, এটাকে ক্যালকুলেশন করো, করো ক্যালকুলেশন। 40 আর 41/5, এটা পরে আসবে একদম, কারণ এটা থার্ড ব্র্যাকেট বাইরে। 41/5, এবার এটাকে এলসিএম করে, এটা মাইনাস আছে, এলসিএম করে এই ক্যালকুলেশন লাগে করো, করো ক্যালকুলেশন। তাহলে এদের এলসিএম করলে কত আসছে? 15ই আসছে। তাহলে এখানে 5 আছে মানে 3 গুণ, তাহলে 41 গুণ 3 মানে 3 অক্ষে 3, 3 4 12, বেশ, মাইনাস আছে মানে নিয়ে গেল 5, 5 7 35, প্লাস এখানে 15 আছে মানে ঠিক আছে 100। তাহলে যোগ করো, 61 আর 23 যোগ করলে কত হয়? 184, তাই তো? ঠিক বলছি তো নাকি? 184 থেকে 35 বাদ দাও, কত হয়? 35 বাদ দাও 184 থেকে। তোমার মাইক বাড়িয়ে আসছে, কত আসছো? শোনা গেল না। আরে কে কথা বলছে যে আওয়াজ হচ্ছে করে? 149, 149/15, হ্যাঁ। আর এদিকে আছে ভাগ 9, তাহলে এটাকে উল্টে যাবে, তাহলে কি লিখবো আমরা? 5/149, তাই তো? 15/149। ভাগটা কি যাচ্ছে, কারাগুড়ি যাচ্ছে, দেখো তো, কোথাও একটা মিস্টেক হয়েছে, দেখো তো কোথায়। 3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কোথাও একটা মিস্টেক, কোনো কিছু মিস্টেক আছে কোথায়, দেখো তো। 4 অক্ষর 4 আর 3 7, 7/4, ঠিক আছে, 7/4 উল্টে দিলাম, 4/3, ঠিক আছে, 4/3 হলো 7/4, হ্যাঁ 4/3, ঠিক আছে, কেটে গেল, তাহলে 7/3 থাকলো। 7/3 মাইনাস 7/3 আছে, 5 41/5 আছে, 7/3 আছে, প্লাস 61/15 আছে, ঠিকই তো আছে, এটা 61/15 ঠিক আছে না? তাহলে 41/5 যদি করি আমরা, এক্ষেত্রে দেখা যাচ্ছে 3 অক্ষে 3, আর এদিকে হচ্ছে 3 23, ঠিক আছে, এখানে 3 আছে মানে 3 5 15, 5 7 25, ঠিক আছে, প্লাস 61, ঠিকই তো আছে। আর এই যে যোগ বিয়োগ ঠিক আছে, দেখো তো ভালো করে, যোগ বিয়োগ ঠিক আছে। 3 বড়, দেখছি 3 বড়, ভাগ যাচ্ছে, তো যাচ্ছে না তো। দেখো এটা যাচ্ছে না, বুঝলে, তোমরা ক্যালকুলেটর ফেলে দেখতে পারো, ওখানে ভুল ভ্রান্তি কোথাও একটা আছে। হুম, কোনটা আলাদা করেছিলে? না করলে তো হবে না, করতে হবে, এটা ক্যালকুলেশন করেছিলাম, এটা ব্যাপার একই হয়ে যায়, এটা ক্যালকুলেশন করলে কত আসছে করো, এটা ক্যালকুলেশন করলে কত আসছে? সেকেন্ড ব্র্যাকেটের কাজ, হ্যাঁ ঠিকই বলেছে, যে এর কাজটা আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, এখানে মিস্টেক হয়েছে। হুম হুম, তাও ঠিকই আছে, আমি খেয়াল করিনি। দেখো এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমার আগে করতে হবে, তার মানে এটা হচ্ছে এটার কাজ আমার আগে করতে হবে, তারপরে তো ওই বাইরেরটা আসবে, ঠিক আছে। হ্যাঁ একটু মিস্টেক হয়েছে, তাহলে এখানে আছে 15, তাহলে 15 যদি হয় 3 5 15, তাহলে এখানে আসছে কত? 35 প্লাস 61, ভেরি গুড। তাই যোগ করলে কত হচ্ছে? কারণ এটা সেকেন্ড ব্র্যাকেট, 96/15, কারাগুলো তুমি ছোট করে নাও, কত? 32/5 তো, হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করে
তাহলে এখানে 41 মাইনাস 32/5, কারণ দুটোরই 5 আছে মানে এলসিএম 5 হয়ে যাবে। ভেরি গুড। তাহলে 41 থেকে 32 বাদ দিলে কত হবে? হ্যাঁ ঠিক আছে, 5 আনসার হবে। 9/5, তাহলে 9 ভাগ আছে না উল্টে যাবে, 5/9 হবে, 9 কেটে যাবে। ভেরি গুড। ভুল কোথায় ছিল বুঝতে পেরেছো সবাই? তোমরা যেন এই ভুলটা করো না পরীক্ষার সময়। এখানে ভুল হলো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট আছে মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলতে হবে। তারপরে তো থার্ড ব্র্যাকেট। নেক্সট, 8, 24, 36 এবং 54 এর লসাগু এবার করতে হবে ভাই। লসাগু কত বলো তো এখানে? 108। 108 আর 108 যারা বলছে 108, ঠিক আছে। 24 দিয়ে 108 তো ভাগ করতে পারবা? হ্যাঁ, লসাগু জানো না তোমরা? 108 আন্দাজে বলে দিলে। একজন মুদি পরপর 5 মাস এত টাকা এত টাকা এত টাকা এত টাকা এত টাকা জিনিস বিক্রয় করেন, ষষ্ঠ মাসে তিনি কত টাকা জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি এত হবে। এই কি কি করতে হবে বলে দিনে? দেখো, তোমাদের একটা জিনিস, ডেভিয়েশন প্রসেস করে নাও, সব ডেভিয়েশন প্রসেস করে ফেলো। হ্যাঁ, এখানে দেখো 6500 রয়েছে, তার থেকে এটা কত কম আছে শিখিয়ে দিচ্ছি। স্পিডে কত করা যায়, কত কম বলো? বোঝা যাচ্ছে না? 435 মানে কত কম? গড়ার দল এটাও পারবে না। 65 কম এটাই, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে কি 6927 কত বেশি? 427 বেশি। 427 বেশি, তাহলে প্লাস লিখলে। তারপর দেখা যাচ্ছে 6855 টাকা, যোগ হচ্ছে 355। তারপরে 7230 কত বেশি? এটাও তো বেশি। 730 সোজা রাউন্ড ফিগার আছে, সোজা আছে। আর এদিকে 6562 এটাও বেশি, কত বেশি? তাহলে এবার দেখো এখানে মাইনাস করে দেখো, বেশিটা আউট করে দাও। এখানে মাইনাস কত রাখছে? 62 থেকে -3, তাই তো? তাহলে -3 মানে এখান থেকে কোনো একটা যাতে কমিয়ে দাও। -3 মানে এখান থেকে করে দাও। ব্যাস, তাহলে এগুলো যোগ, এগুলো বেশি আছে, তাহলে এগুলো যোগ করো। যোগ করো এগুলো এবার। 424, 355, 730, অত বড় যোগ করার দরকার হয় না। যোগ করো, যোগ করো তাড়াতাড়ি, হুড় পর করে যোগ করো। হ্যাঁ, যোগ করতে পারো না তোমরা? 424, 355, 730 কত এসছে? হ্যাঁ, তাহলে দেখো 1509 বেশি এসছে। কত বেশি এসছে? 1509। তাহলে 1509 যদি বেশি আসে তাহলে কি করতে হবে বলো? এটা বেশি আছে, এটা এত টাকা করে বেশি করেছে, তার মানে এই যে মানটা যখন এইদিকে বেশি, মানে এটা বেশি বিক্রি করবে, যে গড় বলছে 6500 রাখতে হবে, তাহলে কম রাখতে হবে। কম রাখতে হবে মানে কি, এইটা কমাতে হবে এত টাকা, তবেই তো কম রাখতে পারবো। তাহলে এই 6500 থেকে অলরেডি তুমি 1509 টাকা বেশি বিক্রি করে রয়েছো, তাহলে এই 1509 টাকা কম বিক্রি করতে হবে ওদের থেকে, 6500 থেকে। ব্যাস, সিম্পল। বিয়োগ করলে কত আসছে? সি অ্যান্সার। না হলে ওই যোগ করে করে করবে, টোটাল যোগ করবে। আর এইটা ষষ্ঠ তো, 6 গুণ করবে, টোটাল যে মানটা আসবে সেখান থেকে এদের এই 5টা টোটাল বাদ দেবে, দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 8,997, ওটাই অ্যান্সার। ডেভিয়েশন প্রসেস অনেক তাড়াতাড়ি করা যায়। 700 টাকা রাম শ্যাম যদুর মধুর মধ্যে ভাগ করা হলো, যাতে রাম শ্যামের অর্ধেক, রাম কিন্তু শ্যামের অর্ধেক পাবে, ঠিক আছে। ঠিক আছে, আবার শ্যাম আবার যদুর অর্ধেক অর্ধেক, তাহলে এখানে বেশি পাচ্ছে কে? তাহলে দেখো উল্টো দিকে যাবো, যে রাম যদি 1 টাকা পায় তাহলে শ্যাম নিশ্চয়ই অর্ধেক, মানে শ্যাম ডবল পাচ্ছে, শ্যামের অর্ধেক মানে নিশ্চয়ই শ্রবণ তার ডবল, ঠিক আছে। আবার বলছে শ্যাম যদুর প্রাপ্ত অর্থ অর্ধেক, তার মানে কি যদু শ্যামের ডবল পাচ্ছে, তবেই তো অর্ধেক হবে, তাই না? এটা বুঝো তো ভাষাটা? ব্যাস। তো এখানে টোটাল কত? 7, আমাকে বলছে 7, 100 বেশি। এখন হচ্ছে যদুর প্রাপ্ত অর্থ, যদুর প্রাপ্ত অর্থ কত? যদু 4, লাস্টে 4 অপশনে।
কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের পরিমাণ শতকরা কত বৃদ্ধি? 44% করা লাগবে। কি শিখেছিলাম? 20% বৃদ্ধি মানে 120/100 করে দাও। শূন্য আউট, শূন্য আউট, শূন্য আউট। বারবার 144% হচ্ছে, তাহলে 100 থেকে 144 হলো মানে কত হলো? 40% হচ্ছে। যারা পারে না দেখে নাও। হুম, 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি ফ্রাকশন করে দাও, 5 ছিল 6 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল মানে কি? স্কোয়ার করে দেওয়া। 5 5 25 আর 6 6 36। ওকে, তাহলে 25 কত বেশি? 11 বেশি। 36 100 কত? 4 25 100। অপশন নম্বর 4 আউট চলেছে। তারপরে দেখো, নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য, 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 100 দেখো তার মানে কি? প্রত্যেক বছরে 300 টাকার উপর সুদ পাবে। তাই 4 বছরে আমরা ধরে নিতেই পারি 3 4 1200 টাকার উপরে সুদ হবে মোট। সিমিলারলি প্রত্যেক বছরে 500 টাকার উপরে সুদ, মানে এবছরে 500 টাকার উপরে সুদ, সামনের বছরে 500 টাকার উপরে সুদ, তারপরে বছর 500 টাকার উপরে সুদ। তাই 3 বছর টোটাল হিসাব করে বলতে পারি কি অ্যাকচুয়াল 1500 টাকার উপর সুদ হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে এই টোটাল কত টাকা হলো এখানে? কত টাকা হিসাবে সুদ দেওয়া হচ্ছে? 2700 টাকার উপর হিসাবে সুদ দেওয়া হচ্ছে। 2700 টাকার উপরে কত টাকা সুদ? 162 টাকা সুদ পাওয়া যায় মোট। ঠিক আছে, সুদের হার নির্ণয় কত? 100 মানে কত? ঠিক আছে, দুটো শূন্য আউট করে দেবো। এবার দেখো ইংরেজি খেয়াল করবো সাথে সঙ্গে কত গুণ করলে আসবে, অপশনগুলো দেখলে বোঝা যাবে। সরি, 47 42 12 হচ্ছে 6% আছে। 8 সংখ্যার ঘর 21, যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ, দেখো তখন বললে প্রত্যেক সংখ্যাকে যোগ বিয়োগ বা গুণ, মানে যেটা গড় তার সঙ্গেই জাস্ট গুণ করে গেলে 8 8 2 অপশন নম্বর 3। এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ভেরি গুড। ওই ব্যক্তি কত টাকা সংস্থায় বিনিয়োগ? সিম্পল লাগবে। আচ্ছা, 1 বছরে 12%, তাহলে 2 বছরে কত পার্সেন্ট পাবে? 24। তাহলে এখানে সেই 24% মানে সুদ কত? 450 টাকা। 100 মানে কত? এটাই হচ্ছে 100 বা আসল। তাহলে এখানে দেখো 4 6 24, 4 25 100 এলো। 6 দিয়ে কাটো একে, 6 7 42, 5 6 30। ঠিক আছে, পেয়ে গেলে তাহলে গুণ করে দাও, ইজিলি গুণ করে দাও। একদম 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে 4 8 রং 72, এখন 3 দিয়ে ভাগ, 3 তে 25, মানে 1800 তো আছে কম, 3 তে 25 মানে 75। এগুলো শিখিয়েছি কিভাবে গুণ করতে হয় কি দিয়ে। নিম্নের 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণ রয়েছে? 35 মানে কি? 35 এর দুটো 5 আছে, এটা একটা 7 এবং একটা, আর যে সংখ্যাটা 5 দিয়েও ভাগ যাবে 7 দিয়ে, দেখতে পাচ্ছি যে 5 আছে মানে প্রত্যেকটা সংখ্যা 5 দিয়ে ভাগ করবে, জাস্ট আমার টেক আউট করতে হবে কি 7 দিয়ে। 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি বলছে? হ্যাঁ, শেষ 3টে সংখ্যা আছে, তাহলে শেষ তিনটে সংখ্যা দেখো, আর তার আগের সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 7 5 12 অন্যায়, 7 5 12 অন্যায়, হ্যাঁ মাইনাস করতে হবে তো, সেটাই তো বলছি। 7 5 12 কত থেকে 9 মাইনাস করতে হবে? 975 থেকে। ওর থেকে ওটা না করে আমার আমার মনে হয় কি জানো, যেহেতু 4টে ডিজিট তো 7 দিয়ে ভাগ করতে হবে, দেখতে যাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 7 অক্ষে 7, 2 বাকি 29, 4 7 28, 1 বাকি, তাই 17, 7 2 14, 3 বাকি, 5 7 25 চলে যাচ্ছে, এটাই অ্যান্সার। তাই বলেছি কি বৃহত্তম, এটা কি বৃহত্তম? না, মানে এটা স্টার মার্ক যেটা হতেও পারে নাও পারে। ঠিক আছে, বৃহত্তম আর কোনটা সবচেয়ে বৃহত্তম বলেছে, মানে সবচেয়ে বড়টা আগে দেখতে হয়। ঠিক আছে, এটা বড়। তাহলে দেখো 7 অক্ষে 7, 2 বাকি 29, তাহলে 4 7 28, 1 বাকি 19, তাহলে 7 2 14, 5 বাকি 55, এটা যাবে না। তারপরে আর বড় কোনটা আছে? 965, 965 হবে না, যেহেতু ওটা পেয়ে গেছি 16টা। 985 কিন্তু বড় আছে, এটা একবার চেক করে নেবো। এবার চেক করে নেবে, 7 অক্ষে 7, 9 এর ভিতরে গেল, আর ওই বাকি কত? 2 2 মানে 29, 4 7 28, 1 বাকি 18, 7 2 14, বাকি রইলো 4 45, যাবে না এটা। 7 এটাই আনসার। এইভাবে চেক করে নেবো, বিড়ালটার নিয়ম লাগানোর দরকার নেই। এ বি সি একটি কাজ যথাক্রমে 20 30 60 দিনে করতে পারে। বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাজে, কিছুই নেই, তাহলে এদের এলসিএম করো, 20 30 আর 60 এর ডাইরেক্ট এলসিএম করো, টাইম কম বাঁচাতে হবে আমাদের।
কত? 60। দেখো 60কে ভাগ করে তাহলে দেখো 20 মানে এ করছে কত, 3×60, বি করছে 30 মানে কত, 3×2=60, 60 ব্যাস। এবার এখানে অঙ্ক কি বলছে দেখো, বি ও সি প্রতিদিন কাজ করে কিন্তু প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে। আচ্ছা, বি ও সি তৃতীয় দিনে কাজ করে মানে এ করবে পার ডে, তাহলে এ প্রথম দিনে 3 ইউনিট করলো, ভেরি গুড। তারপরের দিনে এ 3 ইউনিট করলো, তারপরের দিন গিয়ে তৃতীয় দিনে গিয়ে কি হচ্ছে, বি আসতে সাহায্য করছে, মানে একসঙ্গে ওরা একত্রিত হয়ে করছে। তাহলে 3 আর 2 5 আর 1 6, 6 ইউনিট করছে এই দিন। তো এইটুকু তো পেয়ে গেলাম। তো 6 ইউনিট করলে টোটাল কত হলো? তাহলে 3 দিনে কত ইউনিট? 6 টোটাল 12 ইউনিট করছে, ভেরি গুড। টোটাল কাজ হলো 60। তাহলে আমরা বলতে পারি দেখো 12 ইউনিট কাজ করে কয়দিনে, দিন সংখ্যা চেয়ে দিন সংখ্যা উপরে, তাহলে 12 ইউনিট কাজ করছে 3 দিনে। তাহলে টোটাল কাজ 60, 60 ইউনিট কাজ করবে কয়দিন? তাহলে 5×12=60, কারণ 3×5=15 দিন। 1056 সালে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? কি বলছে? এত এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল সেই দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? কিছু করার দরকার নেই, ভাগ করবে জাস্ট। ভাগ করাতে পারবে, 3 ভাগ করলে কতবার যাবে? 4 বার যাবে। 4 কত? যোগ করো, 3 আসছে দিক হাতে রইলো, কিছু নেই। 9 আর 10, 13। এখানে 136 ভিতরে 23 কবার যাবে? 6 বার চলে যাবে মনে হচ্ছে। যাবে? এবার দেখো 6 বার, দেখো 6 বার যাবো, 5 বার দিলে 115, কম হয়ে যাচ্ছে। এবার বলেছি এখানে কি যোগ, যোগ মানে বেশি আর বিয়োগ মানে কম, ঠিক আছে? তাহলে যোগ করবো আমরা। তাহলে 6 × 23 কত হবে? 138 হবে। তার মানে এক্সট্রা কত নিতে হলো, তবেই ভাগ যাচ্ছে। 136 ছিল কিন্তু নিচ্ছে আমরা 138 পর্যন্ত, বেশিটা নেবো, +2টা নিতে হলো। নিয়ারেস্ট বেশিটা কিন্তু অপশন ডি অ্যান্সার। আর বিয়োগ করলে নিয়ারেস্ট কমটা থেকে যেটা। দুটি সংখ্যার গসাগু 23 এবং তাদের লসাগু এর অন্য দুটি উৎপাদক হলো 13 এবং 14। বৃহত্তর সংখ্যার কথা কিচ্ছু না, তাহলে উৎপাদক মানে হচ্ছে অনুপাত 13:14, ঠিক আছে দুটি সংখ্যার। এবার আমি তোদের একটু আগে কি শিখে আসলাম, কি শিখে এসেছিলাম ভুলে গেছো? যদি গুণ করলে অ্যাকচুয়াল মানটা পাবো, তাহলে বৃহত্তর বলেছে, বৃহত্তর কোনটা? 14, তাহলে 14 সঙ্গে 23 গুণ করতে অ্যান্সার। 3×14=42, একটা মাত্র অপশন এটা। নেক্সট, ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজান। সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? উপরের দিকে ওঠা, মানে ছোট থেকে বড়। এগুলো কিন্তু অনেকে ভুল করে। ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে ওঠা, মানে ছোট থেকে বড়। আচ্ছা, তাহলে এর ভিতরে কোনটা দেখো, প্রত্যেক ডিফারেন্স থাকে সেম আছে দেখে নেওয়া। 3 আছে, এখানে 12 না, প্রত্যেক ডিফারেন্স সেম। আমি তোমাদের কি শিখিয়েছি, যে ডিফারেন্স দিয়ে লব, এখানে লব এই যে 5/8 কিনতে স্লাশ মানে 5/8, একটা হচ্ছে 5/8, একটা হচ্ছে 7/12, একটা হচ্ছে 3/4, একটা হচ্ছে 13/16। তোমাদের সিম্পলি শিখিয়েছি, প্রত্যেকের ক্ষেত্রে সেম ফলো রুলস আর কি। কি করবে? এই ডিফারেন্স করবে। ডিফারেন্স কত হচ্ছে? 5 আর 8 ডিফারেন্স 3 আসছে, দিয়ে লব, লব মানে উপরেরটাকে ভাগ করো। 3 দিয়ে 5কে ভাগ করলে কত আসবে? 3×4=12, হুম, পয়েন্ট সামথিং আছে, পয়েন্ট 1 তাই 3 অক্ষে 3, আর এদিকে কত বাকি থাকছে? 2, 2 মানে তো 6 6 থাকে। তাহলে প্রথমটা 1.6 চলে আসলো, ভেরি গুড। এই মা, যাই হোক এখানে দেখে নাও, তাহলে এটা মানে কি 1.6 এলো, যাই বোঝানোর সাপেক্ষে দেখাচ্ছিলাম। এবার দেখো এখানে কত ডিফারেন্স, 7 আর 12 ডিফারেন্স কত? 5, 5 দিয়ে 7 ভাগ করলে কত হবে? 1.4। যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা মানে কি, তাকে ডবল করে দিয়ে একটা আগে দশমিক দিয়ে দেওয়া, আমি তোমাদের আমি শিখিয়েছি। চলো, তারপর দেখতে পাচ্ছি 3/4, তো ডিফারেন্স 1, তো 3কে যদি 1 দিয়ে ভাগ করি 3ই হবে, ভেরি গুড। আবার এখানে বলছে 13/16, 13/16 মানে কত? কত তো? 3, ডিফারেন্স 3, লবকে ভাগ করো, মানে 13কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3×4=12.333, এরকম আছে। তো যাই হোক, আর দেখার দরকার নেই আমার। দেখতে পাচ্ছি আমাদের সব থেকে ওই যে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, হয় সব থেকে ছোট কে আছে এর মধ্যে? দ্বিতীয়টা সবচেয়ে ছোট, মানে 7/12 দিয়ে শুরু হবে। ঠিক 7/12 দিয়ে শুরু কোনটায় আছে? এটাই নেই, এটাই নেই, অপশন সিতে আছে। আর দেখবো না। তাহলে দেখো বড়টা কত বলতো? বড়টা শেষেরটা, তাহলে শেষেরটাই বড়, দেখেছো? তারপরটা দেখো 3/4, দেখো যা, ঠিক আছে। তারপর 1/6, ঠিক আছে। এটা এইভাবে করবে, জীবনেও ভুল হবে না। পার্থক্য চাক, যাই চাক, ওই যে ক্রস প্রোডাক্ট করে ভুলভাল করে করার কোনো প্রয়োজন নেই। একটাই নিয়ম, প্রত্যেকটা অঙ্ক শেষ।
কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, একজন দোকানদার 60 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন। হম লাভের শতকরার কথা পারো তো এটা? আচ্ছা এখানে এটা, আচ্ছা এখানে 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, তার মানে এখানে এমআরপি কত? হ্যাঁ, কোন জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, ভালো করে বুঝবি। বাজার দর যা আছে, এমআরপি যা আছে, তাতে 20% কিন্তু বেশি। কি আসবে সেটা? কোন জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20%, ক্রয় মূল্য 100 হলে বাজার দর 120%। ঠিক আছে, এটা মাথায় রাখবে। একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় পান, তার মানে এক্ষেত্রে এমআরপি কত সেটাই জিজ্ঞাসা করছি। 800 টাকা এমআরপি আসছে? কি বলছো তোমরা? মুখস্থ করে রেখেছো অঙ্ক? তাহলে এমআরপি হচ্ছে, আচ্ছা ঠিক আছে। বিক্রয় মূল্য কত? 40 টাকা ছাড় পেয়েছে, বিক্রয় মূল্য কত? 920 টাকা বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমার ক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে? 960 টাকা মানে কি 20% বেশি, মানে 120 ভ্যালু এটা। তাহলে 100 মানে ক্রয় মূল্য। ঠিক আছে, 800 টাকা ক্রয় মূল্য। তো সব কটা পেয়ে গেলাম কিন্তু। এমআরপি দিয়ে রয়েছে 960 টাকার জিনিস ক্রয় করছে, সেখানে 40 টাকা ছাড় পেয়েছে, মানে বিক্রি করেছে ক টাকায়? বিক্রি দাম আমার 920 টাকায়। ঠিক আছে, আর 960 টাকা হচ্ছে আমার এমআরপি, আর 800 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। অ্যান্সার কি চেয়েছে? লাভের হার। তাহলে 800 টাকার জিনিস তুমি বিক্রি করছো 920 টাকায়, ক টাকা লাভ করলে? 120 টাকা, তাই তো? হান্ড্রেডে কত টাকার দরকার নেই, 8 15 100 সিম্পল কিন্তু। নেক্সট, কোন সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে। ভেরি গুড। সেই সঙ্গে 25 দ্বারা ভাগ করে দাও। এখানে কিন্তু 25 দ্বারা ভাগ করে দেবো, এটা দেখার দরকার নেই। তো একে যদি আমরা 25 দিয়ে ভাগ করি কত আসবে? 5 25 125, 7। এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, বি এর বেতন এর চেয়ে সি এর বেতনের তুলনায় 20% কম। তাহলে এ এর বেতন সি এর বেতন থেকে রেশিও করে দাও, দেখো এইচ টু বি আর বি টু সি করে দাও। তাহলে এইচ টু বি আর বি টু সি যদি করি আমরা, এইচ টু বি এর ভ্যালু কত আসবে এখানে? 20% ফ্র্যাকশন ভ্যালু করে দাও, কত হয়? 1/5। কম কার? এ এর, বি এর বেতনের তুলনায় কম, তাহলে বি বেশি, তাহলে 1 কম মানে 4:5। আচ্ছা, বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম, বি টু সি করবো রেশিও। বি এর বেতন সি এর বেতনের তুলনায় কম, 20% কম মানে কি? সি যদি 5 হয়, এ হবে 4। রেশিও করে ফেলো। এই 4 4 16 এ, 4 4 16 হচ্ছে এ, 4 5 20 হচ্ছে বি, আর 5 5 25 হচ্ছে সি। অ্যান্সার কি চেয়েছে? এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম? তাহলে সি এর বেতন হচ্ছে 25, তাতে কম কত দেখতে পাচ্ছি আমরা? কত কম? এই যে 100, 100 4 নয় 36% অপশন ডি। 54 288 360 এর গসাগু নির্ণয় করো। তো এর গসাগু কত হবে? এই যে কোন সংখ্যা দিয়ে গসাগু, মানে সবচেয়ে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে, তাই না? 54 288 আর 360। তো অপশন অনুযায়ী সবথেকে ক্ষুদ্রতম যেটা রয়েছে সেটা দিয়ে আগে ভাগ করবো। 18 দিয়ে করো। 3 18 54, একে যদি 18 দিয়ে ভাগ করি, 18 রইলো বাকি 10, মানে 108। তাহলে 5 6 18 108, 16 এলো। আর দেখার দরকার নেই, এটাই অ্যান্সার। কারণ এরপরে দেখো 3 দিয়ে, আর 3 আর 16-র ভিতরে কোনো ভাগ যাবে? যাবে না, আর দেখার দরকার নেই। ব্যাস, তাহলে 18ই অ্যান্সার। এগুলো হচ্ছে চুটকুলা বুদ্ধি।
15, 25, 40, 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি করে করে দেখবো? না, বোকামির পরিচয় দেবো না আমরা। বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে সবচেয়ে বড় সংখ্যা এখানে দেখতে পাচ্ছি কোনটা? 9600, 9800। এই 75 মানে কি দেখো? 2 শূন্য 3 দেখো, এখানে আমি বলেছি বলা যে 3 করার চেষ্টা করো, 3 5 15, তাহলে যে সংখ্যাটা 3 দিয়েও যাবে 5 দিয়েও যাবে, 5 দিয়ে প্রত্যেকটা সংখ্যা যাবে, 3 দিয়ে লিখতে হবে। 9 4 13 3 দিয়ে যাবে না, 58 17 3 দিয়ে যাবে না, 9 6 15 যাবে, এটাও যাবে, কিন্তু এটা আমি নিতে পারবো না যে এটা দেখো, এবার দেখো 75 যাবে না, 3 25 72, যে সংখ্যাটা শেষে দেখো 2 শূন্য থাকবে সে পজিতে অবশ্যই ভাগ যাবে। 25 50 আর 2 শূন্য, আর 40 দিয়েও যাবে, দেখো 4 দিয়েও যাচ্ছে, তাহলে আলটিমেটলি বোঝা গেল এটা এটা নিলাম না, কারণ এটাও যাবে, কিন্তু এটা নিতে পারছি না কারণ অ্যান্সার চেয়েছি 4 অঙ্কের বৃহত্তম, তাই 9600। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন, যদি দ্রব্যটি তিনি 48 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% লাভ হতো। 10% ক্ষতি মানে 90% সে বিক্রি করেছিল, আর 10% লাভ মানে 110% এখন সে বিক্রি করেছে, তাহলে পার্সেন্টেজ কত বেড়ে গেল? 20% বেড়ে গেল। কেন 20% বেড়ে গেল? 20% বেড়েছে এই জন্যই যে তখন 40 টাকা বেশি, এই 20% ভ্যালু হচ্ছে 40 টাকা, ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট হয়? 100% এর ভ্যালু। তাহলে এখানে আসছে কত? মানে কত আসছে? 20 মানে 200 টাকা অপশন। এক প্রকার পিতল তামা ও দস্তার অনুপাত এত, পিতলে তামা দস্তার অনুপাত এত, ওকে। 24 কেজি পিতলে 3 কেজি তামা মেশানো হয় তবে তামা কিছুই না, তাহলে এখানে 5 আর 3 কত? 8, এখানে মোট কত প্রকার কত কেজি বলছে? 24, তাহলে অনুপাতের কত গুণ বেশি? এখানে তো 8, তাহলে অনুপাতের 3 গুণ বেশি, মানে অ্যাকচুয়ালটা 3 5 15 কেজি, আর এদিকে 3 3 9 কেজি, যোগ করে দেখো 24। আচ্ছা, তাই তামা দস্তা আছে। পিতলে যদি 3 কেজি তামা মেশানো হচ্ছে, তাহলে মেশাচ্ছে কি? তামা, তাই 3 কেজি তামা মেশানো হয় তবে তামা দস্তা অনুপাত কত? 15 আর 3 18, আর এটা তো যা আছে তাই, 2:1। নেক্সট, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, ভেরি গুড, তার মানে 1:3 আছে। 8 বছর বাদে মানে পরে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ, 2.5 গুণ মানে কত? মনে আছে তো? 5:2, বাট মানে 2 যদি হয় বাবার হবে 5। হুম, 8 বছর বাদে বলেছে ওটা, তাই তো? আরো 8 বছর বাদে, সে পরে আসছে আমরা, কিন্তু এটা আমরা ক্রস প্রোডাক্ট করে করবো, তাহলে 8 বছর বাদ, এরও 8 বছর বাদ, এরও 8 বছর, ক্রস প্রোডাক্ট করে দাও। তো এখানে কত হচ্ছে? 5 অক্ষে 5 আর 3 দুগুণে 6, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 1। আর এদিকে কত? এদিকে ডিফারেন্স কি করতে হবে? যেহেতু দুটোই সমান, তাহলে আর গুণ করার দরকার হয় না, এখানে ডিফারেন্স দেখতে হয়। 3 ডিফারেন্স এখানে, যেখানে 3 8 24, এটা ভুলেছিলাম আগে। বা তুমি করতে পারো যে 8 দুগুণে 16 আর 5 8 40, 16 আর 40 ডিফারেন্স 24, তো 1 মানেই 24, ঠিক আছে? তাহলে 1 মানে যদি 24 হয়, তাহলে ছেলের বয়স এইটা ধরবে, সবসময় প্রথমটা ধরবে। ছেলের বয়স কত? তো ছেলের বয়স হচ্ছে 24, আর পিতার বয়স কত? 3 24। আচ্ছা, এবার দেখো এটা কত বছর, মানে বর্তমানে যেটা ছিল, ঠিক আছে? তাই পিতার বয়স পুত্রের বয়স 3 গুণ, ঠিক আছে? 8 বছর বাদে, তারপর বলছে আরো 8 বছর বাদ, তাই টোটাল কত? 16 যোগ, 24 আর 16 কত হবে? 24 আর 16, আরো 8 বছর বাদে যখন, আর এখানে 28, তাহলে কত গুণ বেশি বলেছে? 40/88 কে বড়টা থেকে ছোট দেব, তাহলে কাটাকুটি করো, 8 দিয়ে দাও ডাইরেক্ট, 11, আর এখানে 11/5, তার 11/5 মানে 5 দিয়ে 10, 1 পড়ে এলো, 2 পূর্ণ 1-এর 5 গুণ বেশি, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, 35 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। এই মালগাড়ির দৈর্ঘ্য 125 মিটার হয় তবে তার বেগ নির্ণয় করো। কিছু আছে বলো? 35 কিলোমিটার/ঘন্টা গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি, দেখো ওই ব্যক্তি দেখছে মানে কি? ট্রেনটাই তো অতিক্রম করছে। হ্যাঁ, ট্রেনটাই তো অতিক্রম করছে, তাই না? তাহলে ট্রেনটার এখানে তবে তার বেগ নির্ণয় করতে বলেছে। কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে গেল, তার মানে ওই তবে তার বেগ নেই, তবে তার বেগ বলতে কার বেগ বলতো? ওই যে যে ট্রেনে বসে আছে ওরই বেগ কিন্তু। 35 কিলোমিটার/ঘন্টায় গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ড অতিক্রম করে গেল। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 হয় তবে তার বেগ কত? কিছুই না, তাহলে 45 কিলোমিটার পার আওয়ারকে কি বের করতে হবে আমাকে? মিটার পার সেকেন্ড।
5/18 গুণ করবো, তার সঙ্গে 6 গুণ করে দেবো। কত হচ্ছে এখানে? তাহলে এখানে কত আসছে? এখানে তাহলে আসছে 3/15, 75টা কি বলতো? হুম, আচ্ছা, এটা হচ্ছে কিন্তু দুটো ট্রেনের গতিবেগ। এটা যা দেখছি। আচ্ছা, এখানে তাহলে এটা পথটা যদি মালগাড়ির দৈর্ঘ্য 125 হয়, তবে তার বেগ নির্ণয় করো। তাহলে বেগ কত আছে? যোগ করলে কত বেগ কত আসছে তাহলে? হম, 75 আর এর ডিফারেন্স কত হয়? 75 মাইনাস 45 করলে কত আসছে? সেটাই তো বলছি, ডিস্টেন্স। হ্যাঁ, উল্টো হয়ে গেছে। সেটাই বলছি। দেখো, একই সংখ্যা চলে এসে একই চলে আসছে। দেখো, তুমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা কিন্তু এই যে 75টা কি আসলো বলতো? ডিস্টেন্স এটা। ঠিক আছে, যে 75 যে ডিস্টেন্স ছিল, ওটা আমার তো আসবে না, ওটা কোনো কাজ নেই। দেখো, এখানে হচ্ছে যে গতিবেগ। তার মানে ওই ব্যক্তির তো আর ডিস্টেন্স নেই, আছে কি? ব্যক্তিটা কোনো ডিস্টেন্স নেই। সেই মালগাড়িটা যেই দূরত্ব গেলে সেটাই ওর ডিস্টেন্স। এটাই হচ্ছে কথা। আর একে যদি ভাগ করে তাহলে কি আসবে? এটা মিটার পার সেকেন্ড, অ্যান্সার কিলোমিটার পার আওয়ার, মানে কত গুণ করবো? 18/5। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। 5/25, 125, মানে অ্যাকচুয়ালি বেগটা ওই হয়ে গেছে 3/25, কত হয়? 75। হ্যাঁ, ওই জন্য। দেখো, তাহলে এখানে 3/75 আসলো, তাহলে এই 75 থেকে 45 বাদ দিলে যেটা অ্যান্সার, এটা কি? এটা তো রিলেটিভ স্পিড। কারণ ব্যক্তিটার গতিবেগ নেই, কিন্তু ব্যক্তি যার যে ট্রেনে আছে তার তো গতিবেগ আছে, কিন্তু ব্যক্তিটার দৈর্ঘ্য নেই বলে কিন্তু মোট ডিস্টেন্স 125। ঠিক আছে, তো বিয়োগ করলাম কত? নেক্সট, 3500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তাতে যোগ দেয়, 1 বছরে তাদের লভ্যাংশ টাকা। বি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছে? খুব সোজা অঙ্ক, কমন অঙ্ক, খুবই আসে। মাথায় রাখবে, বিনিয়োগ ইনটু টাইম। এ কিন্তু 12 মাস টাকা কাটিয়েছে, তাহলে মাথায় রাখবে 12 মাসের হিসাব করা হয়। আর বি কত টাকা কাটিয়েছে জানি না, বি টাকায় কাটিয়েছে কত মাসের বাদে এসছে? 5 মাস বাদে, ব্যাস। আর এটা সমান সমান, এটা সমান সমান লভ্যাংশ 3/, এটা যে 5 মাস বাদে এসছে। একদম ভেরি গুড। এখানে 7 মাস কেটেছে, 5 মাস বাদে, ভেরি গুড। তাহলে এবার এখান থেকে আমরা কাটাকুটি করে দিতে পারি। এখানে আমরা একটা ছোট করে দেবো, 6 দিয়ে 12 করে দেবো। আর এই 7 দিয়ে কাটলে 5 7 35, মানে 500। 500 গুণ 6 মানে 5 6 30। কোথায় একটা মিস্টেক করেছি, না মিস্টেক। আর এখানে এখানে আছে কত? গুণ 3 আছে, 3 থেকে 9,000। কাটাকুটি খেলার কিছু নেই। একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলতে পারে, মানে গতিবেগ কত? দেখো, 1:2। ঠিক আছে, তো গাড়ি যদি এক হয়, ওটা হচ্ছে যে একটি গাড়ির তুলনায় 50% দ্রুত। হ্যাঁ, একটি গাড়ির তুলনায়, দেখি একটি গাড়িতে 2:3 হবে। ভুলে গেল, 2:3। দেখো, 50। আরে ভাই, তা আমি গাড়ি আগে লিখতেই পারি, সমস্যা? বুঝলে না এগুলো? লিখে দিই, হ্যাঁ। এটা হচ্ছে কার আর এটা হচ্ছে ট্রেন। তাহলে 50% মানে কি? 100 যদি এটা হয়, এটা হবে ট্রেন 50% বেশি, তার মানে 2:3। এই 50 দিয়ে কেটে দিলাম। বুঝতে পেরেছো এবার? না বুঝতে পারিনি ভাই, এখনো বুঝতে পারিনি? জানি, এখনো বুঝতে পারিনি, কথা বলতে নাই। উভয় একই সময়ে থেকে যাত্রা শুরু করে এবং 75 কিলোমিটার দূরের স্থানে একই সময়ে
পৌঁছায়, দুজনেই কিন্তু একই সময় পৌঁছায়। এ থেকে যাত্রা শুরু করে 72 কিলোমিটার দূরের স্থানে একই সময়ে পৌঁছায়। সময় যখন ফিক্স, তোমাদের আমি এটা বলেছিলাম, মনে আছে? সময় যখন ফিক্সড, মনে আছে কি হয়? 72 কিলোমিটার দূরের স্থানে একই সময়ে পৌঁছায়। যাত্রা স্টেশনে দাঁড়ানোর জন্য 5.5 মিনিট নষ্ট হয়। 5.5 মিনিট লাগে, কিন্তু এটা হচ্ছে 12.5। 12.5 মিনিট নষ্ট হয়, গাড়িটির গতিবেগ কত? বলো, পারবে তো নাকি? ভালো করে। এখানে একটা আমরা করতেই পারি যে স্পিড যদি আমরা 3, এর স্পিড কত হচ্ছে 3, এটা কি বলেই দিয়েছে, তাহলে এটা স্পিড 3 হয়, তাহলে মানে গাড়িটা টাইম লাগে কত, 72 মিনিট যেতে? সিম্পলি হিসেব পাবো, কত টাইম লাগাবে? আরে ভাই কথা বলো, ভাগ করতে পারো। এই সময় কথা হলে 25, আর এর এর কত টাইম লাগবে? 37.5, কিন্তু বলছে একই সময়ে, কারণ এ 12.5 মিনিট কি করেছে, নষ্ট করেছে। কি করেছে? 12.5 মিনিট নষ্ট হয়। কেন নষ্ট হয়? যাত্রাপথে ট্রেন স্টেশনে দাঁড়ানোর জন্য। তাহলে গাড়িটির গতিবেগ কত? গাড়ির গতিবেগ কত? পারবে নাকি না, তাও পারবে না? আর কখন যে আমি মাইক্রোফোন অফ করেছিলাম আমি নিজেও জানি না, চলো ভালো হয়েছে যারা ক্লাস করে না। অবশ্য এটা পিআইকিউ সিরিজ করা আছে না, এইগুলো মানে করা আছে। ঠিক আছে, একটা আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে পার্থক্য হয় এত সেন্টিমিটার, এটাই তো করলাম। কটা বাজে গো? 65 পর্যন্ত করবো। একজন মানুষ গড়ে 24 কিলোমিটার ঘন্টা গতিতে উপরে উঠে এবং 30 কিলোমিটার ঘন্টা গতিতে নিচে নামে, উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রা পথে গড় গতি কিছু আছে, বলো 2x/y+y। হ্যাঁ, গড় গতি। প্রায় 18, 4×4 = 24, 80/3, 80/3 মানে 26.6। একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি, পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি। তো ঠিক আছে, এই পর্যন্তই ক্লাস থাক, হ্যাঁ? কতটা পূর্ণ করলাম গো? নাহলে রেকর্ডেড গুলো অফ হয়ে যাবে, করতে করতে। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে শুরু করো, মাথায় রাখবে, হ্যাঁ?